মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি ও প্রেসিডেন্ট মিন্ট সেনাবাহিনীর হাতে আটক। 1 বছর জরুরি অবস্থা জারি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে। বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন। প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। আজই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। হাড় কাঁপানো মাঘের শীতে জবথবু দেশ। বিভিন্ন স্থানে তাপমাত্রা 5 ডিগ্রির নিচে। ছিন্নমূল মানুষের জীবন বিপর্যস্ত। এবং শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 7 দশকের সর্বস্তরে চালু হয়নি বাংলা। স্বাধীন ভাষা কমিশন গঠন করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডি নেতা ও স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সামরিক বাহিনীর হাতে আটক হয়েছেন। সু চি ছাড়াও দলটির অন্যান্য শীর্ষ নেতাও আটক হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এই ঘটনার পরপরই দেশটির রাজধানী নাইপিদো এবং ইয়াঙ্গুনের রাস্তায় অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে টেলিভিশন ও ইন্টারনেট সেবা। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারও বন্ধ রয়েছে। পুরো দেশের সঙ্গে রাজধানী নাইপিদোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই অবস্থায় সামরিক কুর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। এদিকে বাংলাদেশ পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে আবারও আটক দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির নেতা ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। দেশটির সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে এনএলডি জয়ী হলেও ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে বিবিসি। সু চি ছাড়াও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট এবং দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও আটক হয়েছেন বলে নিশ্চিত করেছে এনএলডির এক মুখপাত্র। সু চিকে আটকের পরপরই রাজধানী নাইপিদো এবং ইয়াঙ্গুনের রাস্তায় অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। স্থগিত করা হয়েছে সোমবারের পার্লামেন্ট অধিবেশনও। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে সরকারের সব কার্যক্রম। এর আগে শনিবার নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে কোনো পরিস্থিতিতে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সেনাবাহিনী। পর থেকেই সেনাবাহিনীর সমর্থন নিয়ে দেশ পরিচালনা করে আসছিল সু চির দল এনএলডি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ক্ষমতায় টিকে থাকতে কোনো কাজটাই না বাদ রেখেছিলেন অং সান সু চি। গণতন্ত্রপন্থীর খেতাব পাওয়া এই নেত্রী ক্ষমতায় আসতে সখ্য করেন সেনাবাহিনীর সঙ্গেও। তবু শেষ রক্ষা হলো না। দীর্ঘ 15 বছর গৃহবন্দিত্ব শেষে তার দল এনএলডি ক্ষমতায় আসায় গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করলেও সেনাবৃত্তের বাইরে আসতে পারেননি সু চি। ক্ষমতা পাকাপোক্ত করতে রাখাইনে রোহিঙ্গা সহ বিভিন্ন জনগোষ্ঠীর উপর সেনাবাহিনীর দমন পীড়নে নীরব সমর্থন জানিয়েছিলেন এই শান্তিতে নোবেলজয়ী। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি এরপর সেনাবাহিনীর সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন। পশ্চিমা দেশগুলোর সহানুভূতি পাওয়া সু চির ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে গণতন্ত্রের সূচনা হয়। দীর্ঘ 25 বছর পর দেশটিতে গণতান্ত্রিক সরকার গড়া সু চির সেনাবাহিনীর সঙ্গে সখ্যতা বিশ্বজুড়ে ভ্রুকুটির জন্ম দেয়। মিয়ানমারে পরিপূর্ণ গণতন্ত্র বলে যে বিষয়টা ছিল সেটা কিন্তু কখনোই ছিল না। সুতরাং এই যে পরিবর্তনটা আসলো মায়ানমারের ক্ষেত্রে, তাতে মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো রকমের পরিবর্তন আসবে না। অং সান সু চিকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো যে মিলিটারির সাথে যে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিগুলি আছে সেগুলির যে এক ধরনের ইনফর্মাল রিলেশন রয়েছে সেটাও দেখতে হবে। তারপরও ক্ষমতায় টিকে থাকা হলো না শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীর। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের চূড়ান্ত মেয়াদ বাড়ানোর খবর। আরও 1 বছর বাড়ালো পদ্মা সেতু প্রকল্পের কাজ। বর্তমান অগ্রগতি বিবেচনায় 2022 সালের জুন মাসে সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। চলতি বছরের জুন মাসের মধ্যে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ। এসএন জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের 10 ডিসেম্বর সেতুতে সবগুলো স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এই সেতুতে একই সাথে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় 3000 করে বসাতে হবে স্ল্যাব।
সুখবর হলো স্পেনে বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। 4টি দল আলাদা করে দিনের বেলা স্পেনে স্ল্যাব বসানোর কাজ করছে। সবশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরও 1 বছর বাড়ানো হয়েছে মেয়াদ। জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেওয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় 30 কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ। তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের উপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। সামনে আর কোনো সমস্যা আমরা আশা করছি না। কাজেই আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সময় যে জুন 2022-এর পূর্বেই আমরা জনসাধারণকে এটা মুক্ত করে দিতে পারবো বলে আমরা আশা করি। প্রকল্প সূত্র জানিয়েছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 92 ভাগ, নদী শাসনের কাজ 79 ভাগ আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 83.5 ভাগ। গত 6 বছরের কাজের অভিজ্ঞতা থেকে সেতু কর্তৃপক্ষ এখন জানেন কোন কাজটায় কত সময় প্রয়োজন হবে, কোন কাজটার পর কোন কাজটা ধরতে হবে। সামনের বর্ষার প্রাকৃতিক জটিলতার পাশাপাশি বাকি থাকা কাজগুলো হিসেব করে তারা মনে করছেন সব মিলে 2022 সালের জুন মাস নাগাদ সেতুতে যানবাহন চলাচল সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে তীব্র তুষারপাত ও তুষারঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটন ও নিউ ইয়র্ক, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কাশ্মীরে 30 বছরের সর্বনিম্ন তাপমাত্রা। হিম বাতাস ও ঘন কুয়াশায় সারা দেশে জেঁকে বসেছে মাঘের শীত। বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রি নিচে। এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ মনি। হিম বাতাস এবং কনকনে ঠান্ডা অবর্ণনীয় দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে উত্তর এই জনপদে। গত 2 দিন ধরে কিন্তু এই এলাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে, সেই সাথে কিন্তু ঘন কুয়াশায় পথঘাট একেবারে ঢেকে থাকছে। এবং গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই মৌসুমের সর্বনিম্ন 2.7। আজকের তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি হয়ে 4.7-এ উন্নীত হয়েছে। কিন্তু প্রচন্ড কুয়াশা এখনো ঝরছে, 10টা পার হচ্ছে, কিন্তু চারপাশে কিন্তু কুয়াশায় পথঘাট কিছুটা ঢেকে রয়েছে। হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে। তবে এই শীতের কিন্তু এবছর যেটা টানা শীতের কারণে আমরা যেটা লক্ষ্য করছিলাম, সাধারণ মানুষের, বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য চরম একটা দুর্বিষহ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এবছর কিন্তু জানুয়ারির পর থেকেই যে শীতের তীব্রতা তা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল এবং সর্বশেষ এসে এই শেষ সময়ে এসে কিন্তু শীতের যে ধকল বা শীতের যে হানা তা কিন্তু প্রবল এখানে অনুভূত হচ্ছে। এবং প্রচন্ড কুয়াশার সাথে হিম বাতাস, এই বাতাসের সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রার উপর অনেকটাই ছন্দপতন এখানে আমরা লক্ষ্য করছিলাম। এবং এখন কিন্তু একটা ভর মৌসুম, এই শীতের কারণে কিন্তু বুড়ো চাষ করতে পারছেন না চাষিরা। এবং স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2-1 দিন কিন্তু এই তাপমাত্রা অব্যাহত থাকবে। এবং শীতের এই তীব্র শীতের কারণে কিন্তু বুড়ো যেসব চাষ করা হয়েছে কিছুটা ব্যাহত হচ্ছে, একদিকে চাষ, অন্যদিকে রোপণ করা ধান কিছুটা নষ্ট হচ্ছে, এমন কথা কিন্তু কৃষি বিভাগের এবং কৃষকের কাছ থেকে আমরা পাচ্ছিলাম। তবে এই শীত কিন্তু জানুয়ারির পর থেকে বাড়তে বাড়তে এখন পর্যন্ত এবছর টানা হওয়ার কারণে সার্বিক যে জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা কিন্তু গেল 1 সপ্তাহ ধরে কিন্তু ওঠানামা করছে এবং সর্বশেষ যেটা 2 থেকে 4-এর মধ্যে এখানে বিরাজ করছে তাপমাত্রা। আবহাওয়া অফিসের ভাষায় বলা হচ্ছে এই তাপমাত্রা কিন্তু ভারী সত্য প্রবাহ, এবং এটাকে আবহাওয়া অফিসের ভাষায় সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে দেখানো হয়ে থাকে। এই জনপদে এরকম একটা আবহাওয়ার জন্য স্থানীয়রা কিন্তু প্রস্তুত ছিল না। একটু পরিস্থিতি খুবই নাজুক অবস্থার কারণে দুর্ভোগটা কিন্তু চরমে পৌঁছেছে। তো এই ছিল মনি এই অঞ্চলের আবহাওয়ার খোঁজখবর আমার কাছে। মাঘে তীব্র শীতের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। এদিকে কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাছ নদীতে যানবাহন নিয়ে আটকা পড়েছে অন্তত 4টি ফেরি। পাটুরিয়া থেকে কর্তৃপক্ষ জানায় গত রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ায় কুয়াশার মাত্রা আরও বাড়তে থাকে। এতে বিকন বাতি ও মার্কিং পয়েন্টে কিছু দেখা যাচ্ছিল না। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোর 4টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাঝ নদীতে অর্ধশতাধিক যানবাহন নিয়ে আটকা পড়ে 4টি ফেরি। এছাড়া উভয় পারে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে হাজারো যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এদের মধ্যে শিশুই বেশি। এই মুহূর্তে দিনাজপুর হাসপাতালে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দুলাল, মনি, আপনি জানেন যে দিনাজপুরের এই অঞ্চলে এখন প্রচণ্ড শীত, কুয়াশা এবং হিমেল হাওয়া, এবং এই কারণে কিন্তু এইখানকার দুর্ভোগ কিন্তু খুব চরমে পৌঁছেছে। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে আমি এখন এই মুহূর্তে অরবিন্দ শিশু হাসপাতালে আছি। শীতজনিত রোগে যে শিশুরা আক্রান্ত হয়েছে তারা এই শিশু হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছে। আমরা দেখছি যে এখানকার যিনি চিকিৎসক এবং যারা নার্স তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন, এবং এখানে ইনকিউবেটর মেশিনও আমরা দেখছি যে এখানে শিশুদের যা ঠান্ডায় শ্বাসকষ্টে যারা কষ্ট পেয়েছে এবং ওজন কম তাদের এখানে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এইখানে আপনার যারা শ্বাসকষ্ট পায় তাদের নিবুলাইজার মেশিন দিয়েও ট্রিটমেন্ট করা হচ্ছে, এবং ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আক্রান্ত শিশুরা এই শুধু অরবিন্দ শিশু হাসপাতাল নয়, জেনারেল হাসপাতাল এবং এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল সব জায়গায় কিন্তু আমরা এখন দেখছি। আপনাকে এর মুহূর্তে আজকের যে আবহাওয়া পরিস্থিতি, এখনও দিনাজপুরে কিন্তু আপনার কুয়াশা বিরাজ করছে, এবং তাপমাত্রা আজকের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে 60 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে দিনাজপুরে কিন্তু এখন একটা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এটা কিন্তু আরও 2-1 দিন থাকবে বলে তারা জানিয়েছেন। বিশেষ করে হিমেল বাতাসে এই সাধারণ মানুষের যে কষ্ট এবং দুর্ভোগ সেটাই আপনাকে আমি জানাতে পারি। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে যারা স্বল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আরও সবচেয়ে বেশি আপনার দুর্ভোগে পড়েছে। এবং আমরা দেখছি রাস্তাঘাটে এখন চলাচলের যে অবস্থা আর কি, সাধারণ মানুষ কিন্তু অনেকে বের হতে চায় না। বিশেষ করে যারা প্রবীণ মানুষ তারা কিন্তু এই শীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। তারা অনেকে কিন্তু তারা বের হতে চান না এই শীতের কারণে, এবং শীতের যে কষ্ট সেটি কিন্তু আপনার দিনে দিনে কিন্তু আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে ঠিক মাঘ মাস চলছে, মাঘ মাস এই শীতের প্রকোপটা কিন্তু অত্যন্ত বেশি থাকে, এবং এখন পর্যন্ত আমরা সেটাই লক্ষ্য করছি। এবং আবহাওয়া অফিসের তথ্য মতে আরও কিন্তু বেশ কয়েকদিন এই শীতের প্রকোপটা কিন্তু আরও বেশি থাকবে, এবং এই যে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু পিছু ছাড়ছে না দিনাজপুরের এই অঞ্চলে। আমরা যেটি জেলা প্রশাসন বা অন্যান্য সংগঠন যারা, তারা কিন্তু শীত নিবারণের জন্য এখনও মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা এখনও শীতবস্ত্র তারা প্রদান করছে। আমরা যেটা মনে করি যে এই অঞ্চলে শীতের যে প্রকোপ, এই প্রকোপ কিন্তু আপনার যেভাবে চলছে এই কারণে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আপনার দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে অরবিন্দ শিশু হাসপাতালের সর্বশেষ এই ছিল। মনি, দিনাজপুর হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা গ্রামের বাড়ির, অথচ কয়েক দশক ধরে বাস করেন রাজধানীতে। এই কারণে বয়স্ক ভাতার তালিকার বাইরে অনেক বয়োবৃদ্ধ। আবার অনেকের অভিযোগ ভাতার জন্য টাকা দাবি করা হয় তাদের কাছে। সমাজসেবা অধিদপ্তর বলছে রাজধানীতে 40% মানুষকে ভাতা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা দাবি বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য তাদের। বয়স্কদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনা গেলেই এসব সমস্যা সমাধান হবে বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা। শফিকুল ইসলামের ক্যামেরায় এমআর আমিনের রিপোর্ট। জীবনের ক্রান্তি লগ্নে জব্বর আলী, বয়স 90-এর কোটায়। প্রায় 40 বছর ধরে রাজধানীতে দিনমজুরের কাজ করছেন তিনি। 5 বছর ধরে বয়সের ভারে সেই সক্ষমতাটুকু আর নেই। মেয়ের জামাতার উপর নির্ভর করে কষ্টে দিন কাটে তার। আইডি কার্ডের ঠিকানা নেত্রকোনা হওয়ায় ঢাকায় থেকেও ভাতা পান না। অন্যদিকে নিজ ঠিকানায় ভাতা চাইতে গেলে টাকা দাবি করা হয়। আমার কার্ড নিয়ে ঢাকা গেলে ও দেশে হইবা, দেশে গেলে 4 টাকা আমি দিতে পারি না, কার্ডও আমি পাই না। আবার অনেকে আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড ঢাকার ঠিকানায় করা। ভাতা পাওয়ার সব শর্ত পূরণ করেও ভাতা না পাওয়ার অভিযোগ তাদের। আমার স্বামীর কার্ডের ভাতা চাইতে গেলেও দেয় না, ঘোরায়। আর এদিকে তুই করতে চাই তা আবার কয় যে টাকা দিলে করবো, কারণ টাকা দিতে পারি না, কার্ড করিও না। ঢাকার বর্ডার যান আমরা কোনো কিছু পাই না, কোনো ভাতা ভুতা কিছু আমরা পাইতাই না। এসব অভিযোগের বিপরীতে এই কার্যক্রম সফল দাবি করে সমাজসেবা অধিদপ্তর বলছে ভাতা দেওয়ার জন্য রাজধানীতে 40% মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নীতিমালায় বলেই আছে সে যে এলাকায় পার্মানেন্ট অধিবাসী সেই এলাকা থেকেই ভাতা নেবে, বরঞ্চ আমরা আরো 40% লোককে এখন পাচ্ছি না,
আগে যারা ভাতা নিত একদম নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে নির্ভুলভাবে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সমাজ বিশ্লেষকদের পরামর্শ, বয়স্ক যোগ্যদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনার। এটি করা গেলে দেশের যে কোনো প্রান্তে থেকেই বয়োবৃদ্ধরা ভাতা নিতে পারবেন বলে মনে করেন তারা। মাইগ্রেশন হবে, বয়স্ক যারা কারা পাবে এলাকা ভিত্তিক একটা লিস্ট করে এবং সেটা সেন্ট্রালাইজড করে ফেলা হয়, তাহলে ওই যে মধ্যস্বত্ব যে ভুগি অ্যাবিউজ করতে পারে না এই শ্রেণীর। 2011 সালের জনশুমারিতে দেখা যায় দেশে 65 থেকে 80 বছর বয়সী 68 লাখ বয়োবৃদ্ধ রয়েছেন। প্রায় 49 লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হয়, যার মধ্যে রাজধানী ঢাকায় 2 লাখের বেশি লোককে বয়স্ক ভাতা দেওয়া হয় বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আজই দেশের সব জেলায় পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন। এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রামের মেমন মাতৃসদন হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মাহমুদা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 65টি কেন্দ্রে আগামী 7 ফেব্রুয়ারি এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে। সেই প্রতিটি কেন্দ্রের জন্য 6 জন করে মোট 380 জন স্বেচ্ছাসেবী এবং টিকাদান কর্মী প্রস্তুত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখন চলছে তাদের ওরিয়েন্টেশন কোর্স, যে কোর্সের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার। তিনি মূলত এখানে যারা 14 জন চিকিৎসক রয়েছেন এবং 7 জন টেকনিশিয়ান রয়েছেন, তারা আজকে থেকে ওরিয়েন্টেশন কোর্স শেষ করে আগামীকাল থেকে যারা টিকাদান কর্মসূচিতে যোগ দেবেন তাদেরকে কিন্তু তারা প্রশিক্ষণ দিবেন। তো আমরা দেখছি আজকে সকাল থেকে শুরু হয়েছে মেমন মাতৃসদন হাসপাতালে সেই প্রশিক্ষণ কর্মসূচি। যে 65টি কেন্দ্রে চট্টগ্রামে ভ্যাকসিন দেওয়া হবে তা সেটি আমরা সিটি কর্পোরেশন তালিকা পেয়েছি। সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে মেডিকেল কলেজে মোট 10টি কেন্দ্র স্থাপন হবে এবং একই সাথে সম্মিলিত সামরিক হাসপাতাল রয়েছে 6টি এবং 4টি। এছাড়া রয়েছে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল রয়েছে 10টি, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল রয়েছে, বন্দর টিলা মাতৃসদন হাসপাতাল, সাফা মোতালেব মাতৃসদন হাসপাতালে 6টি করে এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রয়েছে 8টি, পুলিশ হাসপাতালে 1টি। এছাড়া কিন্তু 14টি কেন্দ্রের ব্যবস্থা থাকবে বিভিন্ন হাসপাতালে। তো ডাক্তার সেলিম আক্তার চৌধুরী, যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিটি কর্পোরেশনের, তিনি তার চিকিৎসকদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এখান থেকে আজকে যারা চিকিৎসক নির্দেশনা নিচ্ছেন তারা কিন্তু আগামীকাল থেকে সেই টিকাদান কর্মীদেরকে তারা প্রশিক্ষণ দিবেন। আরেকটি বিষয় বলে রাখা উচিত যে 65টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে 7 তারিখ। তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেই জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। একাধিক কমিটি গঠন করা হয়েছে, একাধিক টিম রাখা হয়েছে এবং তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই স্বাস্থ্য চিকিৎসকদেরকে। তো বলা চলে চট্টগ্রামে কিন্তু গতকালে 4,65,000 টিকা চলে আসছে এবং আগামী 7 ফেব্রুয়ারি সেগুলো সকাল থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। সেই কর্মসূচি সম্পন্ন করার জন্য কিন্তু সিটি কর্পোরেশন শহর এলাকায় পুরনগরীতে সিটি কর্পোরেশন তত্ত্বাবধান করবে 65টি কেন্দ্রের মাধ্যমে, যেখানে তারা 380 জন তাদের স্বেচ্ছাসেবক প্রস্তুত করছেন, যেখানে থাকবেন প্রতি কেন্দ্রের মধ্যে যে হিসাবটি রয়েছে সেটা হলো 6 জন করে, 2 জন থাকবেন টিকাদান কর্মী এবং 4 জন থাকবেন স্বেচ্ছাসেবক। তো এখন চলছে তাদের যে ওরিয়েন্টেশন কোর্স, সেই কোর্স শেষ হওয়ার পরে কিন্তু তাদের যে মূল যেটি হবে সেটা হবে টিকাদান কর্মীদের তাদের সেই প্রশিক্ষণটি। তো বলা চলে গতকাল যে টিকাগুলি আসছে সেগুলো কিন্তু জেনারেল হাসপাতাল ইপিআই সেন্টারে রাখা হয়েছে এবং আগামী 7 তারিখ সকালে সেগুলো কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং কেন্দ্রে পৌঁছার পরেই সেটা টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আগামী 7 ফেব্রুয়ারি যে টিকা দেওয়া শুরু হবে তার জন্য যে স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করা হচ্ছে তার সর্বশেষ। করোনা ভ্যাকসিন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের বিস্তারিত জানাতে চট্টগ্রামের মেমন মাতৃসদন হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। আবারও দেশের বাইরের খবর। তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাজধানী ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তুষারঝড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আগামী 2 দিন এই তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আগামী 2 দিন কিন্তু টানা তুষারপাত হবে এবং টানা তুষারপাতে জীবন বিপর্যস্ত হয়ে পড়বে খুব স্বাভাবিকভাবেই, কারণ আবহাওয়া অধিদপ্তর খুব জোরালোভাবে এবারের তুষারপাতকে কিন্তু পূর্বাভাস দিয়েছে যে এইবারের তুষারপাতটি বেশ কঠিন হবে এবং জনজীবন খুব একটি পর্যুস্ত অবস্থায় পড়ে যাবে, নাজেহাল অবস্থায় পড়ে যাবে, জনজীবন থমকে যাবে। এর মধ্যে যে নিউ ইয়র্কের যে পার্শ্ববর্তী লং আইল্যান্ড শহর আছে, সেই লং আইল্যান্ডের 2টি কাউন্টি আছে, নাসাউ কাউন্টি এবং
সাফক কাউন্টি, সেই কাউন্টিতে সমস্ত স্কুল বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিরও কিন্তু শারীরিকভাবে আপনি জানেন যে করোনা মহামারীর মধ্যে নিউ ইয়র্কের স্কুলগুলোতে দুই রকমভাবে এখন পাঠদান হচ্ছে। একটি বাসায় থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান হচ্ছে, অন্যটি যদি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা চান তাহলে কিন্তু স্কুলে গিয়েও কিন্তু ক্লাস করতে পারেন স্কুলগুলোতে সাধারণত। সেইখানেও কিন্তু শারীরিকভাবে উপস্থিতি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটির কর্তৃপক্ষ সমস্ত রাস্তাঘাটে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছে। গত মাসটি গেল জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে কিন্তু সবচেয়ে করোনা মহামারীর সবচেয়ে কঠিন একটি মাস হিসেবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন যে করোনা মহামারীর মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের ঘটনা ঘটেছে জানুয়ারি মাসে, অর্থাৎ গত মাসে। প্রতিদিন 2 লাখ 2.5 লাখ মানুষ আক্রান্ত হতেন, আজকে একটু কমেছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও কমেছে। প্রতিদিন যেখানে 3 থেকে 4 হাজার মানুষ মারা যেতেন সেখানে আজকে 1800 অর্থাৎ 1800 কিছু বেশি মানুষ আজকে মারা গিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে তীব্র তুষারপাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বরফের ঢাকা পড়েছে বিভিন্ন শহর। তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন। এদিকে ভারতের কাশ্মীরে গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 2019 সালের পর প্রথমবারের মতো তুষারপাতের দেখা মিলল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই তুষারপাত যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জনজীবনে। অব্যাহত তুষারপাতে বরফের নিচে ঢাকা পড়েছে হোয়াইট হাউস সহ পুরো ওয়াশিংটন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করে এত তীব্র তুষারপাত শুরু হবে কেউই ভাবতে পারেনি, কেননা গেল 2 বছর এখানে এত ভয়াবহ তুষারপাত হয়নি। আমি 2.5 বছর ধরে এখানে আছি, এরকম তীব্র তুষারপাত কখনোই দেখিনি। একই পরিস্থিতি নিউ ইয়র্কেও। কনকনে ঠান্ডা আর তীব্র তুষারপাতে এক প্রকার ভেঙে পড়েছে এখানকার জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। পুরো বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট। এর মধ্যেই প্রচণ্ড বাতাস আর তুষারঝড় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের কাশ্মীরও। রাজধানী শ্রীনগরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রতিকূল আবহাওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে রাজ্যটির জনজীবন। সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। কুমিল্লা হাই ভোল্টেজ ম্যাচে বিকেল 3টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। এদিকে 3:30টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে গড়াবে আবাহনী ডার্বি। আর সন্ধ্যা 6টায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল। এখন পর্যন্ত লিগে দাপট নিয়ে শীর্ষস্থান দখল করে আছে বসুন্ধরা কিংস। 4 ম্যাচে 4 জয় নিয়ে 12 পয়েন্ট তাদের। আর প্রতিপক্ষ মোহামেডানের পয়েন্ট মাত্র 5। শীর্ষ 5এও নেই তারা। তাই ম্যাচটি জিতে বসুন্ধরা চাইবে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে। অন্যদিকে মোহামেডান চাইবে লিগে ঘুরে দাঁড়াতে। দু দলের পরিসংখ্যান বলছে শেষ 4 ম্যাচে বসুন্ধরার আছে 2 জয়, বিপরীতে মোহামেডান জিতেছে 1টিতে আর ড্র হয়েছে 1 ম্যাচ। এ ম্যাচেও জয়ের আশায় মাঠে নামবে অস্কার ব্রুজদের দল। লিগে আরেক ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী। স্প্যানিশ লা লিগার খবর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। লিগের টানা 5ম জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে এলো কাতালানরা। গোল করেছেন লিওনেল মেসি আর আতোয়ান গ্রিজম্যান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারে আবারও সেনা অভ্যুত্থান। স্টেট কাউন্সিলর সূচি ও প্রেসিডেন্ট মিন্ট গ্রেপ্তার। 1 বছর জরুরি অবস্থা জারি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে। বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন। প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। এবং আজই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।